দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 6টা 58। শুরু করছি প্রাইম টাইম ডিবেট। বাংলা যা ভাবে। খোদ মুখ্যমন্ত্রী গ্রামে এসেছিলেন, তারপর 3 দিন হয়ে গেল, কোথায় ত্রাণ? যেটুকু খাবার ত্রিপল এসেছে তাতেও নাকি বেনিয়ম, দলবাজি। বিধ্বস্ত জলপাইগুড়ির একের পর এক গ্রাম থেকে উঠে আসছে এমনই অভিযোগ। আকাশের নিচে আর কতদিন থাকবেন তারা? প্রশ্ন তুলছেন তারা। কেন এই অভিযোগ? উত্তর খুঁজবো, কিন্তু তার আগে কি অভিযোগ দেখুন প্রতিবেদন। তাদের ক্ষতি হয় না সে পাচ্ছে, আর যাদের ক্ষতি হয়েছে সে পাচ্ছে না। তাদের মানে বিশেষ প্রয়োজন, এবার তারা তো পাচ্ছে নাই। আদার্স আশেপাশে যারা মনে করো ভালো লোক তারা পাচ্ছে। প্রকৃতির রোষে আচমকায় সর্বহারা অবস্থা। নেই খাবার, পানীয় জলের টান। যাদের ঘর ভেঙেছে তারা পাননি ত্রাণ। যাদের কিছুই হয়নি তাদের ঘরে চলে গেল ত্রিপল খাবার। টর্নেডোয় বিধ্বস্ত ময়নাগুড়ির বার্নিশ গ্রামে এমনই মারাত্মক অভিযোগ উঠল। 3 দিন পেরিয়ে যাওয়ার পরও ত্রাণ না পাওয়ার অভিযোগ গ্রামে গ্রামে। এর মধ্যেই দুর্গত ত্রাণে বেনিয়ম, লুটপাটের অভিযোগ উঠল। এই বাড়ির সে হচ্ছে তিনজনে হসপিটালে ভর্তি, তার কোনো নেওয়ার কোনো মানে লোক নেই, সে পাচ্ছে না। আর যাদের মানে ক্ষতি হয়নি তারা নিয়ে লুট করে নিচ্ছে। মানে এখানেও দুর্নীতি হচ্ছে। এখানেও দুর্নীতি। ত্রাণ এলো 800 পরিবারের জন্য, কিন্তু ময়নাগুড়ির বার্নিশের বিভিন্ন অংশে এখনো মানুষজন রীতিমতো অসহায় অবস্থায় রয়েছে। রবিবার ঝড়ের কয়েক ঘন্টা পরই উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান গ্রামে পৌঁছানোর 3 দিন পরেও ত্রাণ কার্যত কিছুই পৌঁছায়নি বলে অভিযোগ দুর্গতদের। বাড়িতে কোনো রান্না করি না, রান্না আমার সব ভাঙিয়ে গেছে। কোনো সরকারি কিচ্ছু আসে না। কয়দিন চলবে? 1 দিন 2 দিন, জোরে 3 দিন চলবে, আর তো কোনো দিন চলবে না। তো আমাদের ইয়ে হচ্ছে, আমাদের থাকবো কোথায়? টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুকান্তনগরে 150-র বেশি পরিবার ক্ষতিগ্রস্ত। এলাকাবাসীর দাবি, ত্রাণ এসেছে মাত্র 6 জনের জন্য। ত্রাণ বন্টনে উঠছে আমরা ওরার অভিযোগ। ওই এলাকায় পঞ্চায়েত সদস্য বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এলাকায় তাদের প্রভাব থাকায় দলবাজি হয়েছে। ত্রাণ দিতে আসা সরকারি কর্মীদেরও ঘেরাও করা হয়। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলে বিক্ষোভ। কোনো লিস্ট আমি না জিপিতে পাঠিয়েছি না বিডিও অফিসে পাঠিয়েছি। আমি কোনো রকম লিস্ট পাঠাইনি। এটা হয়তো রাতের অন্ধকারে হোক বা যে করে হোক, ঘরে বসে হোক, এই লিস্টটা আমাকে বদনাম করার জন্য এই ভোটের সম্মুখে এই কাজটা করা হয়েছে। সরকারি ত্রাণ নেই, কখন আসবে কেউ জানে না। নিজেরাই নিজেদের খাবার জোগাড়ে হাত লাগালো বার্নিশের ধর্মাপুর। যদিও প্রশাসনের দাবি বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে যাচ্ছে। সংকীর্ণতার মধ্য দিয়ে যতটা পারছি সাধারণ ওই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মোটামুটি 580 জনের মতন খাবারের ব্যবস্থা আমরা নিয়েছি। এই ময়নাগুড়িতে 800 পরিবারকে আছে। 800 পরিবারকে আমরা বাড়ি বাড়িতে গিয়ে আমরা এই ত্রাণ দিচ্ছি। সকালে একটু ড্রাই আইটেম দিচ্ছি, দুপুরে খাবার দিচ্ছি, রান্না যেটা করা, তারপরে বিকেলে দিচ্ছি। এটা তো আমরা আলাদা দিয়েছি কি যদি নিজে করতে চাই। এর সঙ্গে সঙ্গে কুক ফুডও চলছে আমাদের। আরও একটা দুর্যোগ, আবার ত্রাণ নিয়ে বেনিয়মের অভিযোগ জলপাইগুড়িতে। যখন ত্রাণ নিয়ে এত প্রশ্ন উঠছে তখন ওই জেলাতেই আছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের আর্জি, একবার তাদের এলাকায় এসে রাজ্যের প্রশাসনিক প্রধান দেখে যান পরিস্থিতি। জলপাইগুড়ি থেকে সায়ন্ত ভট্টাচার্য এবং নীলেশ্বর সেনালের রিপোর্ট, টিভি9 বাংলা। সত্যিই তো, আমজনতা বলছেন ত্রাণ নেই, কিন্তু রাজনীতি আছে। আমজনতার প্রশ্নগুলো আগে দেখি। সোশ্যাল মিডিয়ায় আপনারা যে প্রশ্ন করেছেন বিগোয়ালে পিসিআর, প্রশ্নগুলো চট করে দেখিয়ে দেই। অনিতা রায় কলকাতা প্রশ্ন করেছেন মানুষের জন্য আর কতজন ভাবেন। অনিতা রায় কলকাতা প্রশ্ন করেছেন মানুষের জন্য আর কতজন ভাবেন। আরো একটা প্রশ্ন নেব। অমিত ভদ্র রাজগঞ্জ প্রশ্ন করেছেন প্রশাসন তার কাজ করছে, এখানে রাজনীতি আসছে কেন? প্রশাসন তার কাজ করছে, এখানে রাজনীতি আসছে কেন? অমিত ভদ্র রাজগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। যাই, আমাদের সঙ্গে রয়েছেন কোন কোন অতিথিরা চট করে পরিচয় করিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন করতন দাশগুপ্ত, বামেদের তরফ থেকে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি,
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন ঝন্টু বড়াই, বিশ্লেষক। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন বিজেপির রাজস্বী লাহিড়ী। রাজস্বী এসে গেছে, একটুখানি সময়ের মধ্যে স্টুডিও চলে আসবে। একে একে যাই, প্রদীপ্তকে দিয়ে শুরু করি। প্রদীপ্ত, এই মানুষগুলো হয় অসত্য কথা বলছেন অথবা সত্যি সত্যি ত্রাণ পৌঁছয়নি, কোনটা? দুটো ক্ষেত্রেই আমি টিভি9কে প্রথমেই ধন্যবাদ দেবো যে এরকম একটা খবর, যেটা এই সময় অত্যন্ত প্রয়োজনীয়, যে কোনো অভিযোগ থাকলে সেটা প্রশাসনের নজরে আনার জন্য গণমাধ্যমের যে ভূমিকা হওয়া উচিত সেটা করেছেন, সেই জন্য প্রথমেই আপনাদের ধন্যবাদ প্রাপ্য। কিন্তু একই সঙ্গে অভিযোগের সঙ্গে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ক্যামেরায় কিছু জায়গা তো ধরা পড়ে যায়। যে দুজনের ইন্টারভিউ নিলেন, মানে যে অভিযোগটা আসছে যে সরকার কোনোভাবে কিছু করেনি, যে দুজনের ইন্টারভিউ নিলেন আরেকবার যদি দেখবেন পিছনে যে কমিউনিটি টয়লেটগুলো হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, যে দুটো কমিউনিটি টয়লেট ওখানে যে দুজন দেখানো হলো তার ঠিক পিছনে দুটো কমিউনিটি টয়লেট রয়েছে। আবার ঠিক আমরা যা জানতে পারছি যে ইতিমধ্যে ওখানে 350টি ল্যাম্প পোস্ট লেগে গেছে যাতে বিদ্যুৎ দেওয়া যায়। আবার ইতিমধ্যে আমরা এটাও জানতে পারছি যে 100-র বেশি কমিউনিটি টয়লেট ওখানে হয়েছে। বা আবার যখন দেখাচ্ছেন যে ত্রিপলগুলো যে মানে যে জায়গাগুলো রয়েছে সেইখানে কিন্তু ত্রিপলগুলোও দেখা যাচ্ছে যে ওখানে ত্রিপলগুলো দিয়ে মানুষগুলোকে রাখা হচ্ছে। এখন দেখুন, আবাস যোজনার টাকা তো আসছে না, আবাস যোজনার টাকা তো এক ক্লিকে যেমন ফোন করলে পাঠানোর ক্ষমতা কারুর আছে, সেক্ষেত্রে যদি মানে প্রশাসন সহায়তা করবে। কিন্তু আমার মুশকিল হচ্ছে যে এইখানে যে রাজনৈতিক বিষয়টা এনারা যে অভিযোগগুলো করছেন সেগুলো সত্য না, কখনো তা বলছি না। আমি প্রথমেই তো ধন্যবাদ দিলাম। যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ তো খতিয়ে দেখার একটা সুযোগ আপনারা দিচ্ছেন, সেইখানে আমি কখনো বলবো না যে কারুর অভিযোগ সত্যি, কারুর অভিযোগ মিথ্যে। কিন্তু রাজনীতিকরণ হচ্ছে, এটা কিন্তু আমি অস্বীকার করতে পারছি না। রাজনীতিকরণ নিশ্চিত হচ্ছে। ভিআইপি কালচারে যারা আসছেন তারা মানুষের বঞ্চনাগুলোকে সামনে দেখতে পাচ্ছেন না, অথবা যেটা দেখছেন সেটাকে এমনভাবে উপস্থাপনা করছেন যেটা রাজ্য প্রশাসনের ব্যর্থতা হিসেবে তারা তুলে ধরার চেষ্টা করছে। বেশ, রাজনীতিকরণের কথা বললেন কলতান। রাজনীতিকরণ হচ্ছে ত্রাণ নিয়ে অভিযোগ করছে রাজ্যের শাসক দল। 2009-এ যখন আয়লা হয়েছিল, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফর্মুলা দিয়েছিলেন PM to DM, মানে রাজ্য সরকারকে টাকা দেবেন না, টাকা নষ্ট হয়ে যাবে, প্রধানমন্ত্রী সরাসরি ডিএমকে পাঠান। ওইটা ছিল রাজনীতিকরণের শুরু। তারপর এই গত 12 বছরে যতবার আমফান, আয়লা, ইয়াস ইত্যাদি হয়েছে, ততবার পূর্বাভাসের খবর পেয়ে তৃণমূলের নেতারা নাচানাচি শুরু করে দিয়েছেন। মানে এক একটা দুর্ঘটনা এইরকম ঘটবে, তার ত্রিপল, তার চাল চুরি, তার এইটা ওইটা দিয়ে তৃণমূলের নেতাদের পকেট ভরবে, 7 মহলা বাড়ি হবে, কোটি কোটি টাকার গাড়ি হবে। এখনও এইটা নির্বাচনের আগে হচ্ছে, মানে যে ত্রিপল আছে, যে চাল ইত্যাদি রয়েছে, কুপন টুপন, ওইগুলো ভোট দিবি তাহলে তুই ওইটা পাবি। কার্যত এই পরিস্থিতিতে আছে কিনা এটা আপনার সাংবাদিকরা বন্ধুরা 19 এপ্রিলের পর পাওয়া যাবে বলছেন। হ্যাঁ, 19 এপ্রিলের পর পাওয়া যাবে। কার্যত তাই হয়েছে। তো করোনার সময় যারা চালের কুপন চুরি করেছিল, তারা যারা আমফান ইয়াসের সময় ত্রিপলটা হিসেব করে দিয়েছিল গ্রামে, কে ভোট দিয়েছিল, কে দেয়নি, কে কোথায় গেছে, এই হিসেব করে, আমার ধারণা এইবারও এটা তাই করা হচ্ছে। এবং সামনে জলপাইগুড়িতে এই ভোট আছে, ফলে ওই হিসেবটা হচ্ছে আর কি, কে দেবে কে দেবে না, এই দর কষাকষি, দড়ি টানাটানির জন্য মানুষ এই অসহায় অবস্থার মধ্যে পড়ছে। রাজস্বী, পশ্চিমবাংলায় বাঙালির একটা প্রবাদ আছে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। আমি জানি না আজ থেকে কত বছর আগে কে এই প্রবাদটা লিখেছিলেন, তিনি তার দিব্যদৃষ্টি ছিল কিনা, তিনি তৃণমূল কংগ্রেসকে মাথায় রেখে এই প্রবাদটি রচনা করেছিলেন কিনা, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে একটা প্রাকৃতিক দুর্যোগ এলে, ঝড় ঝঞ্ঝা এলে পরে তৃণমূলের খুব পৌষ মাস আরম্ভ হয়ে যায়, তারা ভাগ বাটোয়ারায় লেগে যায়। ত্রিপল চালের কথা বললেন, তো রাজনীতির কথা বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেউ নাকি ছবি তুলতে সেখানে যাচ্ছে, আর উল্টে আমরা দেখলাম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরাম্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর ওখানকার সাংসদ ডাক্তার জয়ন্ত রায়, তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে সারা রাত মানুষের চিকিৎসাও করছেন, ডাক্তার হওয়ার সুবাদে তিনি সেখানে মানুষের পাশে উপস্থিত থাকছেন। এবং অন্যান্য সহযোগী সংগঠন, আমাদের সহযোগী সংগঠন MCC চালু হয়ে গেছে। পতাকা নিয়ে অনেক কিছু করা সম্ভব নয়, করা উচিতও নয়, রাজনীতি করাটাও কখনো উচিত নয়। সহযোগী সংগঠনরা প্রত্যেকে সেখানে উপস্থিত, ক্যাম্প লাগানো হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, এগুলো ব্যবস্থা করা হচ্ছে। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করাটাই কিন্তু খুব নিম্ন রুচির, নিম্নমানের। যে কোনো আমজনতা বলছেন ত্রাণ পৌঁছয়নি, বলছেন পর্যাপ্ত ত্রাণ পৌঁছয়নি, বলছেন এখানেও দলাদলি, দল দেখে তারপরে ত্রাণ দেওয়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গে থাকবে, এই রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি হয়ে গেছে। যে কথা কলতানদা বললেন যে PM to DM, এছাড়া শুধু PM to DM কেন, যখন মেট্রো রেলটা উদ্বোধন হচ্ছে তখনও পর্যন্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের তাই নিয়ে মনমোহন সিংকে কত রকমের কথা বলেছেন। কোনো মানুষের উন্নতি, সাধারণ মানুষের উন্নতি, রাজনীতির জায়গায় থাকবে, নির্বাচনের সময় দুহাত হয়ে যাবে। কিন্তু যখন একটা উন্নতির ব্যাপার থাকবে, বিকাশের ব্যাপার থাকবে, ওভারঅল একটা ব্যাপার থাকবে, সেখানে কেন রাজনীতিটা হবে আমাদের বাস্তবের জানা নেই। এটা ওঠা নিম্নমানের রাজনীতি। ঝন্টু বাবুর কাছে একটু যাই। ঝন্টু বাবু, আমার ঘর যদি ভেঙে পড়ে, আমি
হ্যাঁ, নেতারা আসতেই পারেন, নেতারা এসে দেখতে পারেন, আহাগো সব ঠিক হয়ে যাবে বলতে পারেন, কিন্তু আমার ঘর যদি ভেঙে পড়ে আমি চাইবো কত তাড়াতাড়ি ওপরের ওই ছাদটা ঠিক হবে, কত তাড়াতাড়ি আমি ওই ঘরে পৌঁছতে পারবো আমার মা বাবাকে নিয়ে, আবার বাড়িতে যারা যারা থাকেন তাদের প্রত্যেককে নিয়ে, আর আমার জন্য দুটো অন্তত যেন খেতে পারি, অন্তত পানীয় জলটা যেন আমার থেকে থাকে, এটাই তো কাম্য। ভাই ওই আমাদের ভাই বলছিল যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, আমি বলছি এই ধরনের প্রাকৃতিক দুর্ঘটনাগুলো আরেকটা জিনিসকে প্রমাণ করে, সেটা হচ্ছে আমাদের প্রশাসনের কঙ্কালসার অবস্থাটা। তুমি খেয়াল করবে আজকে ঝড় না হলে আমরা জানতেই পারতাম না যে আমার ফেলে আসা 2 দশক আগের উত্তরবঙ্গের যে টিনের বাড়িগুলো আজও এক্সিস্টিং। তোমাকে আমি কথা বলি একটা, যে এখানে তো প্রত্যেকটা সাংসদ বিজেপি, আমি বলছি নেতা পৌঁছবে কেন, রাষ্ট্র প্রশাসন তারা তো সবার আগে পৌঁছবেন সবার আগে, তাই তো, কারণ সরকার তো একটা চলমান প্রক্রিয়া। আমি বলছি নির্বাচনে আচরণবিধি লাগু আছে, প্রশাসনটা তো মৃত নয়, প্রশাসন কোথায়? আমি কোনো নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন যাবেন? কেন তিনি 2022-এ হরকাবাদের পরে 12 দিন লেগে গেছিল তার পৌঁছতে, আজকে কেন তিনি চার্টার বিমান করে রাত্রিবেলা পৌঁছতে হলো? কেন তিনি 2017-তে বিধ্বংসী বন্যার পরে 150 জন লোক মারা গেছিল উত্তরবঙ্গে, তিনি যাননি, বহুদিন পরে গেছেন? আমার প্রশ্ন হচ্ছে তিনি যাবেন কেন? তার তো বহু কাজ আছে, পুরো রাজ্য তাকে সামলাতে হয়, তার প্রশাসন কোথায়? দ্বিতীয় তোমাকে আমি বলি যে 60 লক্ষ বাড়ি হবে বলেছিল দেশের প্রধানমন্ত্রী, 2022-এর মধ্যে ভারতবর্ষের প্রত্যেকে পাকা বাড়ি পাবে প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসে বলেছিল গীতাঞ্জলি করেছি আমি, বাংলা আবাস যোজনায় প্রত্যেকে বাড়ি পাবে। তারপরে খড়কুটোর মতো আদিবাসী রাজবংশী এসসি বাড়িগুলো যখন উড়ে গেল, সেই দিন রাতে তোমাদেরকে বিভিন্ন চ্যানেলে আমি মেসেজগুলো যখন পাঠাচ্ছিলাম, আমি চমকে গেলাম যে আমার 2 দশক আগে যে চা বাগানে ফেলে আসা স্মৃতিগুলো আমার শিউরে উঠলাম যে উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে। কেন ওরা বলে আমরা নর্থ বেঙ্গলের নয়, কেন নেই রাজ্য বলে ওরা? আজকে তুমি বলছো ত্রিপল, যেখানে এমার্জেন্সি লেভেলে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্ল্যান থাকার কথা, কোথায়? আমি রাজ্যকে শুধু দুষবো কেন? তারা 2019-এ দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছিল, জলপাইগুড়ি জেলায় একটা পার্টির অফিস ছিল না বিজেপির, তাও মানুষ তাদেরকে ভোট দিয়েছিল। কোথায় তাদের সাহায্যটা? কোথায়? জবাব তিনজনকে দিতে হবে, জবাব তিনজনকে দিতে হবে, এক এক করে যাই শাসক দল। আমি আবারও বললাম যে যেমন 350 ল্যাম্পপোস্ট ইতিমধ্যে বসে গিয়েছে, তেমন 100 কমিউনিটি সেন্টার হয়েছে, তেমন খাবারের জায়গা হয়েছে, তেমন পিএইচই থেকে জল যাচ্ছে, যে জলের কথা তুমি কিছুক্ষণ আগে বললে। হ্যাঁ, একটা কথা হতে পারে যে এই বিশ্বাসটা এখনো রয়েছে যে বিজেপি করবে না, মমতা বন্দ্যোপাধ্যায় করবে, তাই তার কাছে অভিযোগটা করা যেতে পারে। ওখানকার মানুষকে কেন বলতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ একদম নর্থ বেঙ্গল? ঠিক কথা, এইটা কত পার্সেন্ট মানুষ বলছে সেটা ও নিজেও জানে, কারণ আমি নিজে কিছুদিন আগে ঘুরে এসেছি এবং বছরে অন্তত 3 বার যাই, আমি সেখানে গিয়ে দেখে এসেছি, তার ছবিও দরকার পড়ে আমি দেখাতে পারি। করে দিই, মুখ্যমন্ত্রী ভোট ডিক্লেয়ার হওয়ার আগে উত্তরবঙ্গে কাওয়াখালী শিলিগুড়িতে গিয়ে গরিবদের 422টি ফ্ল্যাটের চাবি তুলে দিয়েছিল এক রুমের, যাদের বছরে 18,000 টাকা ইনকাম, সেই দরিদ্র মানুষদের। তুমি শুনলে অবাক হবে, এসজিডিএ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অন্তর্গত এই এসজিডি এর আন্ডারে যে ফ্ল্যাটগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে, তার মধ্যে 155 নম্বরের নাম ওদেরই, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের একজন নেতা কাজল ঘোষের, এবং একাধিক নেতা। এবং শোনো, এবং চেয়ারম্যান বলেছে চাবি দেওয়া হলেও আমরা ফ্ল্যাট এখন ডিস্ট্রিবিউট করবো না, ব্যাপক দুর্নীতি। প্রথমেই অনুরোধ করি যে দাদার কাছে যে তথ্যটা রয়েছে আমাকে একটু সাহায্য করুক, আমি আর দাদা একসঙ্গে গিয়ে একটা কোর্টে মামলা করে তৃণমূল নেতা হয়েছে। আমি আবারও বলছি, ফলে খবরে ছেড়ে দেওয়া মানেই সেটা সত্যতা নিয়ে আমার কিছু প্রশ্ন থেকে যায়। কিন্তু এটা থ্যাংক ইউ যে এই ইনফরমেশনটা দিল যে চা সুন্দরী যেমন আমরা করতে পেরেছি, তেমন এই বাংলোগুলো বা ফ্ল্যাটগুলো আমরা দিতে পেরেছি। এখানে যদি কোনো তৃণমূল নেতা দরিদ্র হয় এবং সে যদি ভ্যালিড ওয়েতে পেয়ে থাকে, যেটা ন্যায্যতা বলা হয়, সেটা অন্যায়ের কিছু নাও হতে পারে। কিন্তু আমি এটা বলার চেষ্টা করছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকারের ওপর মানুষের আস্থা আছে। যে বাড়িগুলো বলেছিল, যেটা ঝন্টুদা বললেন যে এত বাড়ি আমরা করে দেবো, মার্চ মাসে, গত বছরের মার্চ মাসে, তার জানুয়ারি মাসে স্যাংশনও হয়ে গেল, মার্চ মাসে সেই স্যাংশন উঠে গেল। এদিকে জানুয়ারি মাসে যখন স্যাংশন উঠে গেল, তখন শুভেন্দু অধিকারী একটা সভা করলেন, সভা করে বললেন তোমরা আমার সভায় এসো, আমরা ফর্ম দেবো। সেই ফর্ম দেওয়া হলো, সেই বাড়ি কিন্তু হলো না, উল্টে দুর্নীতির অভিযোগ হলো। 156টার বেশি টিম এসে গেল দুর্নীতির অভিযোগ, উত্তরবঙ্গে গিয়ে সেই দুর্নীতির অভিযোগ এসেছিল, কিন্তু কেউ প্রমাণ একটা দুটো বাদ দিয়ে কোনো প্রমাণ নেই। ফলে এরা কাজ হচ্ছে গুছিয়ে মিথ্যে কথা বলা। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে কিভাবে আবাসের দুর্নীতি হয়েছে তালিকা অবশ্যই রাজ্য কেন্দ্র সরকার বাড়ি তৈরি করার অর্থ প্রত্যেকটা ব্যবস্থা করে দিয়েছে। এরা যদি চুরি করে,
এদের পঞ্চায়েতের প্রধান, তার বউ, তার মেয়ে, তার শালি, তার শ্বশুর, তার অমুক তমুক সবাই গোষ্ঠীর লোককে তো সেই তালিকার মধ্যে ঢুকিয়ে যারা প্রাপ্য, যাদের পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করে। তাই জন্যে আজকে দাঁড়িয়ে তার অডিট হচ্ছে, তাদের ধরা পড়ছে, তাই জন্যে আজকে এতগুলো মামলা হচ্ছে। এগুলো অস্বীকার করতে পারবে? এরা যদি চুরি না করত, এরা যদি সঠিক লোক যাদের পাওয়ার কথা তাদের আবাসনের তালিকা থেকে তাদের নাম সরিয়ে দিত, তাহলে আজকে যিনি গন্ডগোলটা হতো না। অন্য রাজ্যে তো এগুলো হচ্ছে না, তাহলে কেন শুধুমাত্র এখানে হচ্ছে? তার জবাবটা তো তৃণমূলকে দিতে হবে। কেন্দ্র সরকার তার যাবতীয় যা যা করার তার সমস্ত ব্যবস্থা করছে, কিন্তু রাজ্য সরকারের কি সেই সদিচ্ছা আছে? গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটোর মধ্যে কোনোটাই তো এই রাজ্য সরকারের মধ্যে নেই। এখানে ভুয়ো সরকার, ভুয়ো ডিএসপি, ভুয়ো আধিকারিক, ভুয়ো পুলিশ, ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো ডাক্তার, সব তো ভুয়ো। এই সমস্ত ভুয়োর সাথে একটা ভুয়ো বিরোধী দল যোগ করে দিলে কাজ শেষ হয়ে যাবে। কথাটা হচ্ছে যে তৃণমূলের নেতা প্রথমবার যা যা বললেন তথ্য হিসেবে, দ্বিতীয়বারও একই কথা বললেন, কারণ ওনার কাছে আর নতুন তথ্য কিছু নেই। আমরা যা যা বললাম, এই যে রেড ভলেন্টিয়াররা ওখানে গিয়ে কাজ করছে তার ছবি নেই। তৃণমূলের নেতা বলছেন ছবি আছে। আপনি যখন উনি বলছিলেন তখন ছবিতে দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী চা পাতা তুলছেন, খুবই ভালো জিনিস। ওখানে উত্তরবঙ্গে ঘোরার জায়গা চমৎকার, কিন্তু এইটা কি আসলে ওই চা পাতা সংগ্রহ করে ঘুরে মানুষকে দেখানোর জায়গা? যে মানুষ তার পেটে ভাত নেই, জল নেই, মাথার উপর ছাদ নেই, বইপত্র কোথায় উড়ে গেছে তার ঠিক নেই, প্রতি বছর এরকম করে একটা ঘটনা আসবে, আর উনি এইসব তথ্য ইত্যাদি দিলেন। তো এই তথ্যই তো আমরা করোনার সময় দেখেছি, এই তথ্যই তো আমরা ওখানে দেখেছি, ইয়াসে দেখেছি। সেই ট্রিপলের হিসেব আজ অব্দি কোথাও কোনো অডিট হয়নি। আজ অব্দি দিল্লি থেকে আসা কোনো টিম এখানকার পড়লো যে বলছিল না প্রদীপ তো একটু আগে, আপনারা ছবিতে দেখিয়েছেন শেখ শাহজাহানের যে বাড়ির গ্যারেজটা, সেখানেও কিন্তু আমরা সরকারি ত্রিপল দেখেছি। করোনার সময় সেই ছবি আমরা দেখিয়েছি। আসানসোলের তৃণমূলের ডেপুটি মেয়র সম্ভবত সেই ভদ্রমহিলার বাড়িতে ইন্টারভিউ হচ্ছে, তার বাড়ির পিছনে চালের বস্তা ছাদ ছুঁয়ে গেছিল, এই টিভিতে দেখেছি। এই সব ঘটনা তো আছে। ঝন্টুবাবু, এই ঘটনার থেকে তো তৃণমূল বেরোতে পারে। ঝন্টুবাবু, একটা প্রাকৃতিক বিপর্যয় হলে মানুষের পক্ষে সেটা সামাল দেওয়া, মানে সেটাকে আটকে দেওয়াটা সম্ভব নয়। অতি প্রাকৃতিক হয়ে যেতে হয় তাহলে মানুষকে, সেটা তো সম্ভব নয়। কিন্তু হওয়ার পরে সামাল দেওয়ার মতন যা যা দরকার পরিকাঠামো, সেই পরিকাঠামো উত্তরবঙ্গে আছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন সেই স্বাস্থ্য পরিকাঠামো, মিনিমাম স্বাস্থ্য পরিকাঠামো উত্তরবঙ্গে নেই। আমি তোমাকে বলি, করোনার সময় আমরা যে করোনার টেস্ট করতাম, সেই টেস্টের স্যাম্পলটা চলে আসতে হতো কলকাতায়। কলকাতা থেকে অনেক স্যাম্পল পৌঁছানোর আগে রোগী এক্সপায়ার করেছে। আমি তোমাকে বলছি স্পেসিফিক, আমি কোনো বিরোধী নেতার ইয়েতে বলছি না, যে উন্নয়ন সুপার স্পেশালিটি যে একটার পর একটা হাসপাতাল, এবার ময়নাগুড়িতে যে এই ঝড়টায় মেন ফোকাস যে জায়গাটায়, সেখানকার আহতরা কোথায় ভর্তি হয়েছিল শুভজিৎ? ন্যূনতম আহতদের একটা বড় অংশকে ভর্তি করতে হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ওখান থেকে কতটা দূরে একটা শিশু মারা গেছে বিনা চিকিৎসায়, কারণ সামান্য ফার্স্ট এড ব্যবস্থাটা নেই। সুপার স্পেশালিটি হাসপাতালের নামে চূর্ণায়ন হয়েছে। তোমাকে আমি বলছি বেদনার কথাগুলো। শিলিগুড়িতে সামান্য অ্যানেস্থেসিয়ার পেয়ে নেই, নার্ভের একটা ডাক্তার নেই পুরো এন্টায়ার নর্থ বেঙ্গলে। একটা নার্ভের নির্দিষ্ট করে এই অভিযোগটা শুভেন্দু অধিকারী করেছেন যে একেবারে মালদা থেকে দার্জিলিং পর্যন্ত একজন নার্ভের ডাক্তার নেই গোটা উত্তরবঙ্গ জুড়ে। কেন নিজেকে নো ম্যানস ল্যান্ডের ভাবে? কেন ব্রেকে যাব 5 সেকেন্ড প্রদীপ। যখন আমরা সেই ডাক্তারদের মানে পাশ করার পরে বলি যে গ্রামে গিয়ে ডাক্তারি করতে হবে, তখন সিপিআইএম সমর্থিত ডাক্তারের সংগঠন বলে এটা আমরা মানবো না, ওরা বেসরকারিকরণের কথা বলে। আবার না, মিথ্যে কথা না, গুন্ডা বাবুর কথা আমরা মিথ্যে বলি না তোমাদের মতো। গুন্ডা বাবুর কথাটা পরিষ্কার আছে, কথা উঠবে, আলোচনা হবে, আলোচনা আমরা চালিয়ে নিয়ে যাব, আরো অনেক ইস্যু আছে।